নতুন বছরে বাংলাদেশ দাঁড়িয়ে ঐতিহাসিক এক সন্ধিক্ষণে। বছরটি শেষ হয়েছে একটি গভীর, শোকাবহ ঘটনার মধ্য দিয়ে। খালেদা জিয়ার মতো একজন প্রবীণ রাজনীতিবিদকে বিদায় দিতে ঢাকার রাস্তায় ঢল নেমেছিল মিলিয়ন মিলিয়ন মানুষের, যাকে দেখা হচ্ছে বিভেদের এই সময়ে ঐক্যের প্রতীক হিসেবে। ২০২৬ গণতন্ত্রের অগ্রযাত্রার এই বছরের শুরু থেকেই বাংলাদেশের কোটি কোটি মানুষ ব্যস্ত হবে সত্যিকারের একটি রাজনৈতিক সরকার নির্বাচন করার জন্য। সেই লক্ষ্যে ২০২৫-এর ওসমান হাদি হত্যা, খালেদা জিয়ার মৃত্যু অথবা নির্বাসন থেকে তারেক রহমানের দেশে ফেরা নির্বাচনের জয়রথকে কখনো বাধাগ্রস্ত করেছে, কখনো দিয়েছে ভিন্ন মাত্রা। তবে আশা, ১২ই ফেব্রুয়ারি বাংলাদেশের মানুষ ঠিকঠাক একটি দলকে জিতিয়ে আনবে পরবর্তী ৫ বছরের শাসনভার তুলে দেওয়ার জন্য। যদিও অনেকেই শঙ্কায় আছেন, গত কয়েক বছর যে ধরনের রাজনৈতিক আর অর্থনৈতিক দুরবস্থা তৈরি হয়েছে, সেটা সামলে নিয়ে নির্বাচিত এই সরকার কতটা দায়িত্ব পালন করতে পারবে, ঠিকঠাক মেয়াদ শেষ করে যেতে পারবে তো। এর সঙ্গে থেমে থাকা অর্থনীতির গতি ফেরানো, আন্তর্জাতিক সম্পর্কের সুর ঠিক করে এলডিসি গ্র্যাজুয়েশন, এমন আরও নানা রকম চ্যালেঞ্জও বাংলাদেশের সামনে অপেক্ষা করছে ২০২৬-এ, যেখানে উদ্বেগের সঙ্গে রয়েছে সম্ভাবনার পরীক্ষা। বাংলাদেশ কি পারবে এই অগ্নি পরীক্ষায় উতরে যেতে? বিদায়ী ২০২৫ সালে সূর্য ডুবেছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু শোক দিয়ে। এছাড়া হাদি হত্যার পর আর নির্বাচনের আগে আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি দেশ জুড়ে যে উদ্বেগের সৃষ্টি করেছে, তা নিয়ে শঙ্কা এখনও কাটেনি। অন্যদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কর্মসংস্থানের অভাব এবং বিনিয়োগ স্থবিরতার মধ্যে আবার সম্মিলিত ইসলামী ব্যাংকের যাত্রা, সব মিলে সদ্য বিদায়ী ২০২৫ আস্থা ফেরাতে পারেনি ব্যবসা, বাণিজ্য এবং ব্যাংকিং সেক্টরেও। আবার আন্তর্জাতিক রাজনীতিতেও চলছে নতুন মেরুকরণ। বিশেষ করে বাংলাদেশের সঙ্গে ভারত সম্পর্কে টানাপোড়েন কূটনৈতিক চ্যালেঞ্জকে আরও ঘনীভূত করেছে। বছরের শুরুটা এমন একরাশ উদ্বেগ নিয়ে হলেও বিশ্লেষকরা মনে করছেন, শত প্রতিকূলতার মাঝেই লুকিয়ে থাকে সম্ভাবনার বীজ। সঠিক পরিকল্পনা, দূরদর্শী চিন্তাভাবনা এবং সময়োপযোগী সংস্কারের মাধ্যমেই বাংলাদেশ এই অগ্নি পরীক্ষায় উতরে যেতে পারে বলে মনে করছেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদের মতে, বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের সংকট তৈরি হয়েছে। তিনি মনে করছেন, বড় একটি রাজনৈতিক দলকে দেশের বাইরে রাখা ঠিক হচ্ছে না, কারণ এতে দীর্ঘমেয়াদী সংকট তৈরি হবে। ঐক্যমতের ভিত্তিতে দেশকে এগিয়ে নেওয়াটা এখন আরেকটি চ্যালেঞ্জ, বলছেন এই বিশ্ববিদ্যালয় শিক্ষক। তার মতে এই চ্যালেঞ্জ আবার সম্ভাবনারও, কারণ ঐক্যমত্যের সুর যদি মেলানো যায়, তবে বাংলাদেশের জন্য অনেক সংকট কাটিয়ে ওঠা সহজ হবে। ২০২৬ সালের শুরুতেই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের শূন্যতা ও নতুন মেরুকরণ তৈরি হয়েছে। একটি গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে রাজনৈতিক দলগুলোর অনড় অবস্থান স্থিতিশীলতাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। এর সাথে যুক্ত হয়েছে ওসমান হাদি পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, যার ফলে পুলিশের ভূমিকা এবং বিচারহীনতার সংস্কৃতি নিয়ে জনমনে বিরাজ করছে গভীর উৎকণ্ঠা। বিশ্লেষকদের মতে ২০২৬ সালে বাংলাদেশের প্রধান রাজনৈতিক পরীক্ষা হবে একটি অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা এবং ভেঙে পড়া আইনশৃঙ্খলা ব্যবস্থার সংস্কারের মধ্য দিয়ে জনগণের নিরাপত্তা ফিরিয়ে আনা। অধ্যাপক সাব্বির ২০২৬-এর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এই রাজনৈতিক সহিংসতাকে। যেভাবে রাজনৈতিক সহিংসতা মাথাচাড়া দিয়ে উঠেছে, তাতে এটাই ২০২৬ সালের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যে ধরনের উগ্রবাদী শক্তি সামনে আসছে, তাতে সামনে নির্বাচন এবং নির্বাচন পরবর্তী সময়ে এ ধরনের সহিংসতা প্রভাব ফেলবে, বলছিলেন তিনি। দেশ রক্ষার ভোট। অন্যদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেয়া তার ভাষণে বলেছিলেন, এই নির্বাচন প্রথাগত কোনো ভোট নয়, বরং এটি দেশ রক্ষার ভোট। এই নির্বাচন সেই নতুন বাংলাদেশের দরজা খুলে দেবে বলেও আশা প্রকাশ করেছিলেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান। অর্থনীতির ক্ষেত্রে ২০২৫ সালের চ্যালেঞ্জগুলো ২০২৬ সালে আরও ঘনীভূত হবে। বিশেষ করে চাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অনিয়ন্ত্রিত ঊর্ধ্বগতি সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও বিপর্যস্ত করে তুলতে পারে। ইতোমধ্যে বিনিয়োগের অভাবে থমকে গেছে শিল্পায়ন, যার ফলে সৃষ্টি হচ্ছে না নতুন কর্মসংস্থান। বিশেষ করে শিক্ষিত তরুণদের বেকারত্ব বেড়ে যাওয়া সামাজিক অস্থিরতার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। এই স্থবিরতার মধ্যেই সম্মিলিত ইসলামী ব্যাংকের আনুষ্ঠানিক যাত্রা ব্যাংকিং খাতেও এক ধরনের নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন ২০২৬-এ
ব্যাংকিং খাতের বিশৃঙ্খলা দূর করে খেলাপি ঋণ আদায় ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং দেশি বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফেরানো হবে অর্থনীতি চাকা সচল করার একমাত্র পথ। তবে সেজন্য রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক পুনরুদ্ধারকে পূর্বশর্ত হিসেবে দেখছেন ডক্টর জাহিদ হোসেন। সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য, আর সেক্ষেত্রে গ্রহণযোগ্য নির্বাচনের সম্পন্ন করতে হবে। সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য, আর সেক্ষেত্রে গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করতে পারা হবে ইতিহাসের বাঁক বদলে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ ঘটনা, যা পরবর্তী ইতিহাসে ঠাঁই পাবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বইতে পড়বে, বলছিলেন বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক এই প্রধান অর্থনীতিবিদ। নির্বাচনের সঙ্গে অন্যান্য অর্থনৈতিক চ্যালেঞ্জ প্রসঙ্গেও ডক্টর জাহিদের মতামত হচ্ছে, কেবল নির্বাচনই যথেষ্ট নয়, মাইক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি ফিরিয়ে আনা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা, চলমান সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া, সর্বোপরি আর্থিক খাতের সুস্বাস্থ্য ফিরিয়ে আনাই হবে 2026 সালের প্রধান চ্যালেঞ্জ, যে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে আগামী সরকারকে। সামগ্রিকভাবে 2026 সালে বাংলাদেশের অর্থনীতি সতর্ক অবস্থায় থাকবে। শক্তিশালী ব্যাংকিং সংস্কার, বিনিয়োগ বান্ধব নীতি, জ্বালানি নিরাপত্তা, ভ্যাট ও ট্যাক্সের বিষয়গুলো সহজ করা ও বাণিজ্যিক এবং প্রাতিষ্ঠানিক শাসন সংস্কার অব্যাহত রাখার পরামর্শ দেন ডক্টর জাহিদ। 2026 সালের প্রথম দিনেই আমানতকারীদের সুসংবাদ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। টাকা তুলতে পারছেন সম্মিলিত 5 ব্যাংকের গ্রাহকরা। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছিলেন, 5 ব্যাংকের আমানতকারীরা 1 জানুয়ারি থেকেই তাদের আমানতের টাকা তুলতে পারছেন। তবে এক্ষেত্রে তোলা যাচ্ছে সর্বোচ্চ 2 লক্ষ টাকা। 2025 সালে কেন্দ্রীয় ব্যাংকের আরেকটি অর্জন ছিল রিজার্ভ শক্তিশালী করা। এ ধারাবাহিকতায় 2026 সাল বাংলাদেশ শুরু করেছে 33.18 বিলিয়ন মার্কিন ডলারের গ্রস রিজার্ভ নিয়ে। IMF হিসাব পদ্ধতি BPM 6 অনুযায়ী রিজার্ভ ছিল 28.51 বিলিয়ন ডলার। আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে বাংলাদেশ এক কঠিন পরিস্থিতির মুখোমুখি। বিশেষ করে প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন নতুন উচ্চতায় পৌঁছেছে। পানি বণ্টন, সীমান্ত হত্যা এবং রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে দুই দেশের মধ্যকার আস্থাহীনতা স্পষ্ট। তবে বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফর অনেকের মধ্যে আশার সঞ্চার করেছে। অন্যদিকে ভারত ও পাকিস্তানের সঙ্গে সম্পর্কের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বৈশ্বিক প্রতিযোগিতার রেশও পড়ছে বাংলাদেশের উপর। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান কথা বলেছেন ভারত প্রসঙ্গে। আমাদের সবাইকে অবশ্যই একে অপরের সঙ্গে খোলামেলা হতে হবে। আমাদের সম্পর্ক ভালো করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে ভারত প্রসঙ্গে এমন কথা বলেছেন তিনি। দীর্ঘদিন স্থবির থাকার পর বাংলাদেশের সঙ্গে ভালো হতে থাকা পাকিস্তান সম্পর্ক নিয়েও কথা বলেছেন জামায়াতে আমির। তিনি বলেছেন, আমরা সবার সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখি। আমরা কোনো একটি নির্দিষ্ট দেশের দিকে ঝুঁকতে আগ্রহী নই। এর বদলে আমরা সবাইকে সম্মান করি এবং সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক চাই। আবারও পিছিয়ে না গেলে 2026 সালের 24শে নভেম্বর আনুষ্ঠানিকভাবে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশের তালিকায় নাম লেখাবে বাংলাদেশ, যার প্রস্তুতি নেওয়া হচ্ছিল সেই 2018 সাল থেকে। তবে 2024-এর 5ই অগাস্ট পরবর্তী রাজনৈতিক ও ব্যবসায়িক পরিস্থিতি নতুন শঙ্কায় ফেলেছে। এলডিসি গ্র্যাজুয়েশনের আগে অর্থনৈতিক সংকটগুলো মোকাবেলা করা জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ গ্র্যাজুয়েশনের পর শুল্কমুক্ত রপ্তানি সুবিধা এবং ঋণের শর্ত কঠোর হবে। কঠোর হবে মেধাস্বত্ব আইন, বাড়বে ঔষধের দাম। অর্থাৎ এলডিসি গ্র্যাজুয়েশন যেমন গৌরবের, তেমনি এক বিশাল অগ্নি পরীক্ষাও বাংলাদেশের জন্য। তাই জিএসপি প্লাস সুবিধা এবং আন্তর্জাতিক ঋণের সহজ লভ্যতা বজায় রাখতে উন্নত দেশগুলোর সঙ্গে সুসম্পর্কের কোনো বিকল্প নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এছাড়া যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির পর গ্র্যাজুয়েশন কতটা টেকসই হবে তা নিয়েও নানান মত রয়েছে। বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন BKME এর সভাপতি মোহাম্মদ হাতেম মনে করেন, বাংলাদেশ এখনও তৈরি নয় গ্র্যাজুয়েশনের জন্য। এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য আমরা এখনও তৈরি নই। আগেও বলেছি, এলডিসি গ্র্যাজুয়েশনের মতো অবস্থায় আমরা নেই। এখন যদি এলডিসি গ্র্যাজুয়েশনে যাই তাহলে বাংলাদেশের অর্থনীতি এবং দেশের শিল্প কারখানা ক্ষতিগ্রস্ত হবে।
তাই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বারবার অনুরোধ করেছি, বলছিলেন বিকেএমইএ সভাপতি। এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য ন্যূনতম ৩ থেকে সর্বোচ্চ ৬ বছর পর্যন্ত পিছিয়ে দেওয়া যেতে পারে বলেও মতামত দেন তিনি। তবে এমন আবেদন বাংলাদেশের প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুলবে বলে মনে করছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির ফেলো মোস্তাফিজুর রহমান। তিনি যুক্তি দিয়ে বলেন, এখন আবেদন করে যদি ৩ বছর সময় পাওয়া যায়, তারপরও তো গ্র্যাজুয়েশন হবে ২০২৯ সালেই। সেই সময় প্রস্তুতি সম্পূর্ণ করতেই হবে। এত শত উদ্বেগের মাঝেও ২০২৬ সালে অপেক্ষা করছে অনেক অনেক সম্ভাবনা। রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকদের মতে সংকটের এই সময় সংস্কারের মধ্য দিয়ে ইতিহাস গড়ার সেরা সময়। আর সেজন্য আগামী সরকারের কিছু কাজ অন্তর্বর্তীকালীন সরকার এগিয়ে রেখেছে বলে মনে করেন অর্থনীতির শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন। ব্যাংক রেগুলেশন অধ্যাদেশ, রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশের মতো বেশ কিছু সংস্কার পদক্ষেপ অন্তর্বর্তীকালীন সরকার নিয়েছে। বাকি অনেক কমিটির সংস্কার প্রস্তাব আবার তারা গ্রহণ করেনি। সেসব বিষয়ে কাজ এগিয়ে আছে। নতুন সরকার এসে অন্তত কিছু কাজ গোছানো পাবে। তবে তারাই সিদ্ধান্ত নেবেন এই কাজগুলো তারা কিভাবে বাস্তবায়ন করবেন। এ ছিল জাহিদ হোসেনের বক্তব্য। সঠিক পরিকল্পনা, স্বচ্ছতা এবং দৃঢ় রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে ২০২৬ সালের চ্যালেঞ্জ মোকাবেলা করা গেলে নিঃসন্দেহে আগামীর বাংলাদেশ একটি আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। এখন শুধু দেখার অপেক্ষা, নির্বাচনের পর বাংলাদেশের আগামী নেতৃত্ব দেশকে কতটা শক্ত ভিতের উপর দাঁড় করাতে পারে।